গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা পর্ব ৫। বাবা, চাকু লাগবে? আমার সুইস নাইফ আছে। সুইস নাইফ ছাড়া ম্যাকগাইভার কি কখনো জঙ্গলে যেত? না। তাহলে জিজ্ঞেস করছিস কেন? সুইস নাইফ তো লাগবে। তোর আছে না? আছে। বাবা, দড়ি লাগবে না? আসল জিনিসই ভুলে গেছি। দড়ি মাস্ট। লাইলনের নীল রঙের দড়ি হলে খুব ভালো হয়। মহা উৎসাহে অন্তু ব্যাগ গোছাচ্ছে। হাসানের চা এসে গেছে। চায়ের কাপে দ্রুত কয়েকটা চুমুক দিয়ে সে বাথরুমে ঢুকল। অনেকদিন পর নিজের বাথরুমে গোসল। পরিচিত জায়গা, পরিচিত সাবানের গন্ধ, পরিচিত টাওয়েল। ওয়াটার হিটারটা নষ্ট ছিল, ঠিক করা হয়েছে। আগুন গরম পানি আসছে। তার মনে হলো সামান্য ভুল হয়েছে। মগ ভর্তি গরম চা নিয়ে বাথরুমে ঢোকা উচিত ছিল। হট শাওয়ার নিতে নিতে গরম চা বা কফি খাবার আলাদা আনন্দ। এই আনন্দ তার আবিষ্কার। বাথরুম থেকে বের হয়ে দেখল নাজমা চলে এসেছে। তার হাতে প্লেট, নলা বানিয়ে নিতুর মুখে দিচ্ছে। নিতু চোখ ভর্তি ঘুম নিয়ে ভাত খাচ্ছে। নাজমার মুখ শান্ত। সে একবার শুধু চোখ তুলে তাকে দেখল। নিতুকে তাড়াতাড়ি খাইয়ে রেডি হয়ে নাও, রাত 11টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে। কোথায়? অন্তু তোমাকে বলেনি আমরা জঙ্গলে জ্যোৎস্না দেখতে যাচ্ছি? বলেছে নাকি বলেনি? নাজমা শান্ত গলায় বলল, বলেছে। দুর্দান্ত একটা চাঁদ উঠেছে। আমরা রাত 2টো পর্যন্ত জঙ্গলে ঘুরে ঘুরে জ্যোৎস্না দেখব। 2টোর পর ঘুমোতে যাব। তোমার জন্য গাড়ি স্ট্যান্ড বাই থাকবে। ঘুম ভাঙলেই গাড়ি করে চলে আসতে পারবে। আর যদি মনে করো একটা দিন বাচ্চারা স্কুল মিস করা এমন কিছু না, তাহলে থাকবে। আমি আমাদের কাজের অগ্রগতি তোমাদের দেখাবো। তোমার টাস্কি লেগে যাবে। নাজমা চুপ করে রইল। নিতুর দিকে তাকিয়ে বলল, কিরে বুড়ি, জঙ্গলে যাবি? নিতু বলল, না। পৃথিবীর যাবতীয় প্রশ্নের উত্তরে সে না বলে। তার এই না মানে বেশিরভাগ সময়ই হ্যাঁ। বলল, আমাদের খাবারের কোনো ব্যবস্থা করতে হবে না। আমরা পথ থেকে একটা বিগ সাইজ পিজা কিনে নিব। নাজমা বলল, তুমি টাওয়েল করে ঘুরে বেড়াচ্ছ, গা মুছে কাপড় চোপড় পরে টেবিলে এসো, আগে কথা বলি। তোমার কথা বলার টোনটা ভালো লাগছে না। এতদিন পরে এসেছি, ঝগড়া করতে ইচ্ছে হচ্ছে না। ঝগড়া করব না, শান্তভাবেই কয়েকটা কথা বলবো। তুমি চাইলে হাসি মুখেই বলবো। তুমি চাইলে ঝগড়া টগড়া করতে পারো, চিৎকার চেঁচামেচি করতে পারো, আমার দিকে চায়ের কাপ বা গ্লাসও ছুঁড়ে মারতে পারো। শুধু জঙ্গলে জ্যোৎস্না দেখার ব্যাপারে না বলো না। তুমি খুব ভালো করে জানো আমি একা জ্যোৎস্না দেখতে পারি না। নাজমা বলল, তুমি কাপড় বদলে বারান্দায় এসো, আমি নিতুকে খাইয়ে আসছি, তখন কথা হবে। সান বারান্দায় বসে আছে। তার পাশে ব্যাগ হাতে অন্তু। নাইলনের নীল রঙের দড়ি ছাড়া অন্তুর ব্যাগে সবই নেওয়া হয়েছে। শুধু তার পেন্সিল টর্চের ব্যাটারি নেই। সান্তাকে কয়েকবার আশ্বস্ত করেছে ব্যাটারি কেনা হবে। অন্তু কেন জানি ভরসা পাচ্ছে না। রাস্তার ওপাশের দোকানটা খোলা আছে। অন্তুর ইচ্ছা বাবাকে সঙ্গে নিয়ে এক্ষুনি সে ব্যাটারি কিনবে। নাজমান নিজের জন্য মগ ভর্তি চা নিয়ে স্যার পাশে বসল। অন্তুর দিকে তাকিয়ে বলল, অন্তু, তুমি ঘরে যাও, তোমার বাবার সঙ্গে কিছু জরুরি কথা বলবো। তো বলল, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে মা। দেরি হলেও কিছু করার নেই। তোমার বাবার সঙ্গে আমার আগে কথা শেষ করতে হবে। ব্যাগ হাতে করে নিয়ে নিজের ঘরে যাও। অন্তু ঘরে চলে গেল। নাজমা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তুমি ঢাকায় এসেছ 1 মাস 18 দিন পর। বলল, কি যে কাজের চাপ যাচ্ছে, তুমি এখানে বসে কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে 3টা চিঠি পাঠিয়েছিলাম, তুমি তার একটা জবাব দিয়েছ, 3 লাইনের জবাব। একবার তো বলছি কাজের প্রচণ্ড চাপ। এতই যখন কাজের চাপ, তাহলে জ্যোৎস্না দেখানোর জন্য চলে এলে কেন? কাজের মধ্যে জ্যোৎস্না কি? নাজমা, তুমি ঝগড়া করার চেষ্টা করছো।
ঝগড়া করছি না, তোমার সঙ্গে আলাপ করছি। আলাপ করার জন্য তোমাকে পাওয়া যায় না। আজ পাওয়া গেছে। ভাগ্যিস তোমাদের জঙ্গলে একটা চাঁদ উঠেছিল। এই যে কথাগুলি বলছ, চলো এক কাজ করি। জঙ্গলের জ্যোৎস্নায় বসে আলাপ আলোচনা যা হবার হোক। নাজমা চায়ের কাপে চুমুক দিয়ে কাপ পাশে রাখতে রাখতে বলল, শুরুতে বিষয়টা পরিষ্কার করে নেওয়া ভালো। আমি তোমার সঙ্গে যাচ্ছি না। যাচ্ছ না মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না। তোমার সঙ্গে জ্যোৎস্না দেখার শখ আমার নেই, কারোর সঙ্গেই নেই। অন্তু ব্যাগ গুছিয়ে বসে আছে। এটাও তোমার চমৎকার ট্রিক্সের একটি। অন্তুকে আগেভাগে বলেছ, সে ব্যাগ গুছিয়ে অপেক্ষা করছে। তুমি জানো এটা আমার উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। যেতে ইচ্ছা না করলেও ছেলের শুক্রমুখ দেখে আমি যাব। তোমার ট্রিক্স আজ কাজ করবে না। আমি যাব না। যাবে না? অবশ্যই না। আমাকে বা অন্তর্নিতকে তোমার প্রয়োজন নেই। দু একজন মুগ্ধ মানুষ তোমার আশেপাশে থাকলেই হলো। সেরকম মানুষ তোমার সঙ্গে আছে। তোর বিয়ে আছে না? মেয়েটার নাম কি যেন? লীনা। হ্যাঁ, লীনা। মেয়েটার নাম আমি জানি। তারপর তোমাকে জিজ্ঞাসা করলাম। আমি দেখাতে চাচ্ছিলাম তুমি তার নামটা কত মিষ্টি করে উচ্চারণ করো। খুব মিষ্টি করে কি উচ্চারণ করেছি? হ্যাঁ, করেছ। মুগ্ধ মানবিত একজন তোমার সঙ্গেই আছেন। শুধু শুধু আমাদের সঙ্গে নিতে চাচ্ছ কেন? নাজমা, তুমি ভুল লজিক ধরে এগুচ্ছ। তুমি আমার সঙ্গে যাবে না ভালো কথা। মেয়েটাকে শুধু শুধু টানছ কেন? মেয়েটাকে টানছি কারণ আমি তোমার স্বভাব চরিত্র জানি। তুমি যখন কিছু বলার জন্য মাথার ভিতরে কথা গোছাও, তখন তোমার মুখের দিকে তাকিয়ে আমি বলে দিতে পারি তুমি কি বলতে চাচ্ছ। তাই নাকি? হ্যাঁ, তাই। প্রমাণ দেব? প্রমাণ দিতে হবে না। প্রমাণ ছাড়াই আমি তোমার কথা বিশ্বাস করছি। তারপরও প্রমাণ দেই। জ্যোৎস্না উপলক্ষে তুমি তোমার মায়ানগরে মোটামুটি একটা হইচই ফেলে দিয়েছ। জ্যোৎস্না উৎসবের আয়োজন করেছ। করনি? উৎসবের আয়োজন করিনি, তবে কাজকর্ম বন্ধ রেখেছি। জেনারেটর চালু হয়নি। লীনা, মেয়েটিকে বলনি সাদা শিফন পরে জ্যোৎস্নায় হাঁটতে? চাঁদের আলোয় সাদা শিফন পরলে মনে হবে জ্যোৎস্নার কাপড় পরা হয়েছে। এ কথা একসময় আমাকে বলেছ, আরো অনেককে বলেছ। তাকেও নিশ্চয়ই বলেছ, বলনি? হ্যাঁ, বলেছি। জাপানি খাবার রান্না করে খাওয়াওনি? আলিও ওলিও কিংবা টমেটো বেসড স্প্যাগেটি পমেডোরো? নিশ্চয়ই খাইয়েছি। তাতে কি প্রমাণ হয়? আগে যা অনেকবার প্রমাণিত হয়েছে তাই প্রমাণিত হয়। আমাকে তোমার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন একজন মুগ্ধ মানবী, যার চোখ সারাক্ষণ বিস্ময়ে চকমক করবে। আমার মধ্যে বিস্ময় নেই, মুগ্ধতা নেই। আমাকে দরকার হবে কেন? কথা শেষ হয়েছে নাকি আরো বলবে? মূল কথা শেষ হয়ে গেছে। মূলের বাইরের একটা কথা বলে নেই। অন্তর জন্য যে তীব্র আকর্ষণ তুমি বোধ করো, তার কারণটা কি তুমি জানো? পুত্রের প্রতি আকর্ষণের পিছনে কারণ লাগে? অবশ্য কারণ লাগে। অন্ত মুগ্ধ বিস্ময়ে তোমার দিকে তাকিয়ে থাকে বলেই তুমি তার প্রতি তীব্র আকর্ষণ বোধ করো। মুগ্ধ হবার মতো বয়স নিতুর হয়নি বলে তুমি নিতুর প্রতি তেমন আকর্ষণ বোধ করো না। ওরা যখন বড় হবে, ওদের মুগ্ধতা কেটে যাবে, তখন ওদের প্রতি তুমি কোনোই আকর্ষণ বোধ করবে না। আমার কথা শেষ। এসো, খেতে নিসো। সান বলল, অন্তু যেতে না পারলে খুবই মন খারাপ করবে। একটা কাজ করি, আমি নতজানু হয়ে তোমার কাছে প্রার্থনা। এবারের মতো চলো। এসব নাটক অনেকবার করেছ, আর না প্লিজ। তাহলে যাচ্ছ না? না। নাজমা ঘরে ঢুকে গেল। সান বসে রইল একা। অন্তু এসে ঢুকল। অন্তু বলল, বাবা, তুমি এত বোকা কেন? আসল জিনিসটার কথা তুমি ভুলে গেছ। আসল জিনিস কি? আমরা যে জঙ্গলে যাচ্ছি সেই জঙ্গলটার একটা ম্যাপ লাগবে না? পথ হারিয়ে ফেললে তো আমাদের ম্যাপ দেখতে হবে। ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছি, পথ হারিয়ে ফেললে এরা ম্যাপ দেখে। সান দ্রুত চিন্তা করছে, আজ যাওয়া হবে না। এই দুঃসংবাদটা ছেলেকে কিভাবে দেওয়া যায়? এমনভাবে বলতে হবে যেন ছেলের মনে কষ্ট না পায়। কোনো কিছুই মাথায় আসছে না। অন্তু বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আনন্দ এবং উত্তেজনায় তার চোখ জ্বলজ্বল করছে।
লীনা বনের ভিতরে বসে আছে, তার হাতে ঘড়ি নেই। কতটা সময় পার হয়েছে বুঝতে পারছে না, তবে রাত অনেক হয়েছে। একটু আগে 4টা ছিল মাথার উপরে, এখন নামাজ শুরু করেছে। ক্যাম্প থেকে সারা শব্দ আসছিল, এখন তাও নেই। লীনা উঠে দাঁড়ান। সে এগুচ্ছে গভীর বনের দিকে। কাজটা ঠিক হচ্ছে না। দিনের বেলাতে সে একবার পথ হারিয়েছিল, আর এখন মধ্যরাত। যাদের আলো অবশ্য আছে, যাদের আলো পথ খুঁজতে সাহায্য করে না, বরং পথ ভুলিয়ে দেয়। লীনা এলোমেলো ভঙ্গিতে হাঁটছে, মনে হচ্ছে ঠিক হাঁটছেও না, বাতাসে ভাসতে ভাসতেই দিচ্ছে। ম্যাডাম, সালাম আলাইকুম। লীনা থমকে দাঁড়ালো। শামসুল কুরেশি নামের অল্প বয়সী ইঞ্জিনিয়ার ছেলেটা। ওরা তিনজন সবসময় এক দলে থাকে, আজ সে একা হাঁটছে। কিংবা তিনজন মিলেই হয়তো হাঁটছে, বাকি দুজন দূরে দাঁড়িয়ে আছে। একজনকে পাঠানো হয়েছে কথা বলার জন্য। কোথায় যাচ্ছেন ম্যাডাম? কোথাও যাচ্ছি না, হাঁটছি, জ্যোৎস্না দেখছি। আমি অনেক দূর থেকে আপনাকে দেখে খুব চমকে গিয়েছিলাম। কেন? শামসুল আলম কুরেশি নিচু গলায় বলল। আপনি সাদা রঙের শাড়ি পরেছেন। সাদা রঙের শাড়ি, চাঁদের আলো, সবকিছু মিলে হঠাৎ মনে হয়েছিল আপনি বোধহয় মানুষটা, অন্য কিছুই। ভূতপ্রেত? না, তাও না। আমার কাছে মনে হচ্ছিল পরী। ম্যাডাম, আমার কথায় আপনি কিছু মনে করবেন না, আমি কিছু ভেবে কথাটা বলিনি। আমি কিছু মনে করিনি। ম্যাডাম আসুন, আপনাকে তাঁবুতে পৌঁছে দেয়া। এত রাতে একা একা জঙ্গলে হাঁটা ঠিক হবে না। আমাকে পৌঁছে দিতে হবে না, আমি একা একা একটু হাঁটব। ঝিলটা কোন দিকে একটু দেখিয়ে দিন। আমি কি সঙ্গে আসব? না, থ্যাংক ইউ। লীনা ঝিলের দিকে এগোচ্ছে। চাঁদের আলো ঝিলের পানিতে চাঁদের আলোয় ঝিলের পানিতে নিজের ছায়া দেখতে ইচ্ছে করছে। আপা, মার কাছে লেখা তোমার দীর্ঘ চিঠি খুব মন দিয়ে পড়লাম। তুমি আমার স্বভাব জান, আমি কখনো অন্যের চিঠি পড়ি না। মা আমাকে পড়তে দিল। আমি বললাম, আপাকে লেখা চিঠি আমি পড়ব না। তখন মা বলল, চিঠিটা পড়ে দেখ। আমার মনে হয় লিনার মাথা ঠিক নেই। আপা, আমারও তাই ধারণা তোমার মাথা ঠিক নেই। মাকে তুমি কি লিখেছ, তোমার কি তা মনে আছে? পুরো চিঠিতে তোমার স্যারের কথা। তোমার ভুবন সারময় হয়ে গেছেন। তিনি আছেন বলেই তুমি আছো। 13-14 বছরের কিশোরী মেয়েদের মতো তুমি যে তোমার স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছ, তা কি তুমি জানো? কিশোরী মেয়েদের একটা সুবিধা আছে, তারা হাবুডুবু খায়, আবার একসময় ভেসে ওঠে। হাঁসের মতো শরীর থেকে পানি ঝেড়ে ফেলে প্যাক প্যাক করতে করতে বাড়ি চলে যায়। এই সুবিধাটা তোমার নেই। তোমার স্যার একজন বুদ্ধিমান মানুষ। তিনি তোমার মানসিক অবস্থাটা অবশ্যই ধরতে পেরেছে। তার উচিত ছিল ব্যাপারটা শক্ত হাতে সামলানো। তিনি তা করেননি। কেন করেননি তা অনুমান করতে পারি। ইট পাথরও পূজা পেতে পছন্দ করে, আর উনি ইট পাথর না, বুদ্ধিমান একজন মানুষ। কেউ হৃদয় মন দিয়ে তাকে পুজো করছে, তা তিনি পছন্দ করবেন না, এটা হতেই পারে না। আবার শোনো, তুমি তো গান টান পছন্দ করো না। রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির মধ্যে তফাৎটা কোথায় তাও বোধহয় জানো না। রবীন্দ্রনাথের একটা গান আছে, আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের সর্বনাশের আশায়। এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জন্য লিখেছেন। তুমি সকল নিয়ে সর্বনাশের আশায় বসে আছো। এখন তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তুমি আমার বয়সে বড়, নইলে তোমাকে আদেশ দিতাম। উপদেশটা হচ্ছে, চাকরি ছেড়ে তুমি ঢাকায় চলে আসো। যেদিন চিঠি পাবে সেদিনই, এক মুহূর্তও দেরি করবে না। তোমার স্যারকে তুমি প্রাণভোমরা ভাবছ, আসলে তিনি তোমার মরণ পাখি। এই পাখি যেই তুমি হাত দিয়ে ছোবে, অমনি তোমার সব শেষ। আপা, বুঝতে পারছো কি বলছি? তোমার রেসিপি, সরি তোমার না, তোমার গুরুদেবের রেসিপি মতো জাপানি খাবার আলিও ওলিও রান্না করলাম। যে কটা অখাদ্য আমি জীবনে খেয়েছি, তোমার আলিও ওলিও তার মধ্যে একটি। আর এই খাবারের স্বাদের যে বর্ণনা তুমি দিয়েছ, পড়লে মনে হয় বেহেশতে এ রান্না হয়েছে। আপা,
তুমি এখন যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছ, তাতে আমি নিশ্চিত তোমার সার্জারি গরুর ভুসি, অলিভ অয়েল, রসুন এবং শুকনো মরিচ দিয়ে মেখে এনে বলে, এই জাপানি খাবারের নাম ভুসিও আলিও। তুমি গপ গপ করে খাবে এবং বলবে তুমি তোমার মনুষ্য জীবনে এর চেয়ে ভালো খাবার খাওনি। আমার খুব ভয় লাগছে আপা। তুমি চলে এসো, চলে এসো, চলে এসো। ফিরোজ ভাই প্রায়ই এসে আমাদের খোঁজখবর নিচ্ছেন। তিনি আগের মতোই হাসিখুশি আছেন, তবে তোমার ব্যাপারে খানিকটা চিন্তিত। সেদিন তিনি কথায় কথায় বললেন, তুমি তাকে কোনো চিঠি দাওনি। তুমি তার চিঠির জবাবও দিচ্ছ না। এটা কেমন কথা বলো তো? আবার তুমি মনে রেখো, বাবার মৃত্যুর পর আমাদের পুরো পরিবার জলে ভেসে যেতে বসেছিল। ফিরোজ ভাই একা সে ভেসে যাওয়া পরিবার টেনে তুলেছেন। ভাইয়ের কথা তোমার মনে পড়ে না আপা? আমাদের সবাইকে কি ভালোই না বাসত। ভাইয়া মারা গেছেন। আমরা ভাইয়াকে ভুলেও গেছি। কিন্তু ভাইয়ের এই বন্ধুটি তাকে ভোলেনি। ফিরোজ ভাই মনে কষ্ট পায় এমন কিছু তুমি কখনো করবে না। কখনো না, কখনো না, কখনো না। চিঠি শেষ করবার আরো আগে একবার লিখেছি, তুমি চাকরি ছেড়ে চলে এসো। মা, তোমার জন্য শুকনো মরিচের আচার দিয়েছেন। তোমার খাবার জন্য, তোমার স্যারের খাবার জন্য না। আবার কি লিখতে ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছা ওই ভণ্ডটাকে একটা চিঠি লিখে তার ভণ্ডামি দূর করে দেই। তোমার গুরুদেবকে আমি ভণ্ড বলেছি, তুমি নিশ্চয়ই রাগে লাফাচ্ছ। রাগে লাফালেও আমার কিছু করার নেই। আমি তাকে ভণ্ডই ডাকব। ভণ্ড, ভণ্ড, ভণ্ড। এটি মিনা। লীনা সব চিঠি ৩ বার করে পড়ে। প্রথমবার অতি দ্রুত পড়ে। কি পড়ছে বেশিরভাগ মাথায় ঢুকে না। দ্বিতীয়বার ভাবে ধীরে সুস্থে পড়বে। দ্বিতীয়বার প্রথমবারের চেয়েও দ্রুত পড়ে। তৃতীয়বারের পড়াটা ভালো হয়। লীনা তার বোনের চিঠি একবারই পড়ল। পড়ার পর চিঠিটা একপাশে সরিয়ে রেখে কাগজ কলম হাতে নিল। এক্ষুনি বিনাকে চিঠির জবাব দিতে হবে, প্রচণ্ড রাগ লাগছে। বিনাকে চিঠি না লেখা পর্যন্ত রাগটা কমবে না। সমস্যা একটাই, কি লিখবে কিছু মাথায় নেই। মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। বিনা লিখল, বিনা, তোর চিঠি পড়েছি, খুব অন্যায় কথা লিখেছিস। তারপরে তোর কথা মানলাম, আমি চাকরি ছেড়ে চলে আসছি। স্যারকে তুই ভণ্ড বলেছিস, আমি তাদের মনোকষ্ট পেয়েছি। ভুল বা অন্যায় যা করার আমি করেছি। আমাকে ভণ্ড বলতে চাইলে বল, ওনাকে কেন বলবি না? এ পর্যন্ত লিখে লিনার মনে হলো চিঠি লেখার কোনো প্রয়োজন নেই। সে তো চলেই যাচ্ছে। আগামীকাল বিনার সঙ্গে দেখা হবে। যা বলার সামনাসামনি বললেই হবে। লিনা চিঠি ছিঁড়ে ফেলে চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে তার স্যারকে লিখতে বসল। রেজিগনেশন লেটার লেখার কিছু নিয়মকানুন আছে। সে ওইসব নিয়মকানুনের ভেতর দিয়ে যাবে না। সহজ সরল একটা চিঠি লিখবে, আজই স্যারের হাতে দিবে। স্যার এমন মানুষ যে চিঠি নিয়ে কোনো প্রশ্ন করবেন না। লিনা লিখল, শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নিবেন। নিতান্তই পারিবারিক কারণে আমি এই চাকরি করতে পারছি না। আমাকে বাড়িতে থাকতে হবে। আপনার সঙ্গে কাজ করা আমার জীবনের আনন্দময় কিছু ঘটনার একটি। আপনি যে বিশাল কর্মকাণ্ড শুরু করেছেন, আমি নিশ্চিত তা আপনি খুব সুন্দরভাবেই শেষ করবেন। এর সঙ্গে আমি শেষ পর্যন্ত যুক্ত থাকতে পারব না, এটা ভেবেই আমার খারাপ লাগছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমার কামনা। বিনীতা, লিনা। কোনো বানান ভুল আছে কিনা বের করার জন্য লিনা চিঠিটা কয়েকবার পড়ল। যদিও বানান ভুল নিয়ে স্যারের তেমন মাথা ব্যথা নেই। বানান ভুল নিয়ে হইচই করবে বিনা। স্যার কখনো করবেন না। চিঠি পড়ে স্যার কি করবেন তাও লিনা জানি। তিনি কোনো প্রশ্ন করবেন না। কোনো সমস্যার জন্য লিনা কাজ ছেড়ে চলে যাচ্ছে তাও জানতে চাইবেন না। তিনি ব্যস্ত হয়ে পড়বেন কখন সে যাবে, গাড়ি আছে কিনা এসব জানার জন্য। চলে যাওয়ার সময় স্যার বলবেন, ভালো থেকো। ২ শব্দের এই বাক্যটি ছাড়া স্যার আর কিছু বলবেন বলে লিনা মনে করে না। না বলাই ভালো। এর চেয়ে বেশি কথা বললে লিনার চোখে অবশ্যই পানি এসে যাবে। সে কাজ ছেড়ে চলে যাচ্ছে অথচ ভেউ ভেউ করে কাঁদছে। এটা হবে অত্যন্ত হাস্যকর একটা ঘটনা। চিঠিটা যে এখনই দিতে হবে এমন কোনো কথা না। লেখা থাকলো, কাল ভোরে স্যার যখন নাস্তা খেতে বসবেন তখন সে চিঠি দিবে। লিনা চিঠি হাতে উঠে দাঁড়াতে বাবুর্চি হোসেন এসে বলল, আফা, স্যার আপনাকে ডাকে। লিনা বলল, স্যার কোথায়? ডাইনোসর পার্কে। স্যার আমাকে বলেছেন আপনাকে সাথে করে নিয়ে যেতে। কি জন্য জানো?
একটা ঘটনা আছে আপা। চলো যাই। রাত ৯টার মতো বাজে। অন্য সময় রাত ৯টায় ক্যাম্পে প্রচুর আলো থাকে। সারি সারি ইলেকট্রিক বাতি জ্বলে। আজ কোনো বাতি নেই। শুধু তাঁবুর ভেতর আলো জ্বলছে। এর বাইরে কোনো আলো নেই। লোকজনও নেই, সব কেমন ফাঁকা। ইনা বলল, লোকজন সব কোথায়? ডায়নোসর পার্কে গেছে আপা, ওখানেই ঘটনা। কি ঘটনা? হোসেন রহস্যময় ভঙ্গিতে হাসল। কি ঘটনা সে বলতে চায় না। লিনা ভাবছে স্যারের সঙ্গে যেই থাকে সেই স্যারের মতো হয়ে যায়। হোসেন যখন প্রথম কাজ করতে আসে তখন প্রচুর কথা বলতো। এখন কথা বলা কমিয়ে দিয়েছে। এখন কোনো প্রশ্ন করলেই অবিকল স্যারের মতো রহস্যময় হাসি হাসার চেষ্টা করে। ডায়নোসর পার্কের ঝিলে প্রচুর লোকজন। অন্ধকারে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। বিশাল ডায়নোসরগুলিকে কালো পাহাড়ের মতো লাগছে। একজনকে মাঝে মাঝে ডায়নোসরের গায়ে টর্চ ফেলছে, তখন আবছাভাবে দেখা যাচ্ছে। হাসান বলল, এখানে কেউ টর্চ ফেলবে না। টর্চের আলো নিভে গেল। লিনাকে দেখে হাসান বলল, ম্যাডাম, আপনার জন্যই আমরা অপেক্ষা করছি। স্যার কণ্ঠস্বর তরল আনন্দময়। লিনা চমকে উঠল। কি আশ্চর্য! স্যার তো কখনো এমন ভঙ্গিতে কথা বলেন না। তার লজ্জা লাগছে, আবার খুব ভালোও লাগছে। লিনা বলল, স্যার, কি হচ্ছে? ম্যাজিক হচ্ছে। এখন আমরা ম্যাজিক দেখতে। আমাদের ম্যাজিক দেখাবেন দ্য গ্রেট জাদুকর নিজেই। মিজু হাসানের পাশে দাঁড়িয়ে আছে। সে তার স্বভাব মতো বিড়বিড় করে কিছু বলল। কেউ তার একটা কথাও বুঝতে পারল না। বলল, ডায়নোসরগুলি এখনও কমপ্লিট হয়নি। স্টিল ফ্রেমে কংক্রিট দেওয়া হয়েছে। শেপ দাঁড়িয়ে গেছে, তবে ফাইনাল ফিনিশিং হয়নি। ফিনিশিং হবে, রং হবে। মোটামুটিভাবে যে কাজটা শেষ হয়েছে তা হলো যে জলাভূমিতে ডায়নোসর দাঁড়িয়ে আছে সেটা। আলোর ব্যবস্থা করা শেষ। আজকে সবাইকে ডেকেছি ব্যাপারটা কেমন পরীক্ষা করার জন্য। মিজু, আমরা কি শুরু করব? মিজু আবারও বিড়বিড় করল, ওকে, লাইট। বড় জেনারেটরটা এতক্ষণ বন্ধ ছিল। স্যারের কথার সঙ্গে সঙ্গে জেনারেটর চালু হলো। ঘরঘর করে বনভূমি কেঁপে কেঁপে উঠছে। লিনা তাকিয়ে আছে। কোনো কারণ ছাড়াই তার বুক ধকধক করছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঝিলের অন্ধকার পানিতে হঠাৎ কিছু যেন হলো। পানি দেখা যেতে শুরু করল। আশ্চর্য ঘটনাটা ঘটল তখন। পানিতে প্রাণের প্রতিষ্ঠা হলো। পানি হয়ে গেল গাঢ় নীল। যেন এই ঝিল পার্থিব জগতের না, সত্যি সত্যি মায়ানগরের মায়াছি। গাঢ় নীল পানি, পানি থেকে নীলাভ আলো ঠিকরে বের হচ্ছে। অদৃশ্য কোনো জায়গা থেকে ডায়নোসরগুলির গায়ে আলো পড়ছে। ডায়নোসরের ছায়া পড়ছে নীল পানিতে। কি অলৌকিক, অবিশ্বাস্য ছবি! এরা তাকালো হাসানের দিকে। সে চোখ দিয়ে পানি পড়ছে। ঝিলের গাঢ় নীল রঙের পানি যেমন সুন্দর, তার বসের চোখের পানিও সেরকম সুন্দর। লিনা, কেমন দেখলে? লিনা বলল, স্যার, আমি আমার জীবনে এমন অদ্ভুত দৃশ্য দেখিনি। শেষ পর্যন্ত এ দাঁড়াবে আমি নিজেও কল্পনা করিনি। পানির রং গাঢ় নীল থেকে গাঢ় লাল হবে। এ ব্যবস্থা এখনো শেষ হয়নি। শেষ হলে ট্রায়াল দিয়ে দেখব। আমার কেন জানি মনে হচ্ছে এই নীল রংটাই পারফেক্ট। আমারও সেরকম মনে হচ্ছে স্যার। পানির রং নীল হবে, এটাই স্বাভাবিক। মনে রাখতে হবে আমাদের জায়গাটার নাম মায়ানগর। মায়ানগরে পানির রং সবুজ হতে পারে, লাল হতে পারে, বেগুনি হতে পারে না? জি স্যার, পারে। আবার সোনালিও হতে পারে। কি বলো, পারে না? জি, পারে। সমস্যা কি জানো? চোখে অভ্যস্ত না এমন কোনো রং ব্যবহার করলে কিন্তু যে এফেক্ট আমরা আশা করছি তা পাবো না। পানির নীল রং দেখে আমরা অভ্যস্ত। কাজে পানির রং নীলের কাছাকাছি থাকতে হবে। বলো, তোমার এই বিষয়ে কি মত? রিনা বলল, স্যার, আপনি যা বলেন তাই আমার কাছে সত্যি মনে হয়। আপনি যদি বলেন পানির রং কুচকুচে কালো হলে খুব সুন্দর লাগবে, আমার কাছেও সেটাই সত্যি মনে হবে। সান বলল, কুচকুচে কালো রঙের পানি দেখে যদি তোমার ভালো না লাগে, তারপরও কি বলবে আমার কথাই ঠিক? জি, বলবো। কেন বলবে? কোন যুক্তিতে বলবে?
তখন আমার মনে হবে আমার কাছে সুন্দর লাগছে না কারণ আমার দেখার চোখ নেই। চলো ফিরে যাই। চলুন। ঝিলের পানির রং নিয়ে আরেকটা চিন্তা মাথায় এসেছে। চিন্তাটা অদ্ভুত, তারপরও পরীক্ষা করে দেখতে ইচ্ছে করছে। তোমার চিন্তাটা কি আমাকে বলবেন? না, বলবো না। লীনা শোনো, আমি ঢাকায় যাচ্ছি। ইয়াকুব সাহেব জরুরি তলব পাঠিয়েছেন। আজ রাতেই দেখা করতে হবে। যত রাতেই হোক আমি যেন দেখা করি। তিনি অপেক্ষা করে থাকবে। আমার টেনশন লাগছে। কিসের টেনশন স্যার? ইয়াকুব সাহেব খেয়ালি ধরনের মানুষ। আমাকে যদি বলেন এই কাজের এখানেই সমাপ্তি, টাকা অনেক বেশি খরচ হয়ে গেছে, আর খরচ করা যাবে না। এই নিয়েই টেনশন। তিনি মাঝপথে কাজ থামিয়ে দিবেন? তা দিতে পারেন। খেয়ালি মানুষের খেয়াল হলো পানির বুদবুদের মতো, দেখতে সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী। কে জানে তোর নাতনি হয়তো খবর পাঠিয়েছে, সে আসবে না। স্যার আপনি শুধু শুধু টেনশন করবেন না। আমার ধারণা, আমার দৃঢ় বিশ্বাস ইয়াকুব সাহেবকে একবার যদি এনে আপনি ডাইনোসর পার্ক দেখান তাহলেই হবে। বিয়েতে বিয়ের কনেকে সাজিয়ে উজিয়ে দেখাতে হবে। প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আমি তাকে কিছুতেই দেখাবো না। শালবনের ভেতর দিয়ে পথ। সান আগে আগে যাচ্ছে, তার কয়েক পা পেছনে লিনা। সানের অভ্যাস অতি দ্রুত হাঁটা। লিনাকে তার সঙ্গে আসতে অনেক কষ্ট করতে হচ্ছে। বুকে হাত ধরে যাচ্ছে। হাসানের হাতে একটা টর্চ লাইটের খুব আলো। মনে হচ্ছে জাহাজ থেকে জঙ্গলে সার্চ লাইট ফেলা হচ্ছে। লিনা। জি স্যার। শালবনের একটা বিশেষ ব্যাপার কি তোমার চোখে পড়েছে? আমার চোখ সাধারণ বিশেষ কিছু আমার চোখে পড়ে না। জোনাকি চোখে পড়ছে না? জি স্যার। অনেকদিন পর জোনাকি দেখলে। জোনাকি বলে যে একটা অপূর্ব ব্যাপার আছে ভুলেই গিয়েছিলাম। জোনাকি পোকার চাষ করা গেলে ভালো হতো। মায়ানগরে কৃষ্ণপক্ষের রাতে হাজার হাজার জোনাকি পোকা জ্বলছে। অপূর্ব দেখাবে না? জি দেখাবে। জোনাকি পোকা কোন আবহাওয়ায় দ্রুত বংশ বৃদ্ধি করে তা জানার চেষ্টা করছি। আমেরিকায় আমার এক বন্ধুকে ইমেল করেছি, ফায়ারফ্লাই সম্পর্কে প্রকাশিত সব বই যেন পাঠায়। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। দাঁড়াবে খানিকক্ষণ, প্রেস টিভে। না কিছু বলল না। সান দাঁড়িয়ে পড়ল। হাতে টর্চ নিভিয়ে দিল। চারদিকে ঘন অন্ধকার। শালগাছের মাথার উপরে তারা ভর্তি আকাশ ঝলমল করছে। সান বলল, লিনা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তো কিছু মনে করো না। বাই এনি চান্স তুমি কি এই চাকরি ছেড়ে ঢাকায় চলে যাবার কথা চিন্তা করছো? লিনা চমকে উঠে বলল, এই কথা কেন বললেন স্যার? আমার সিক্স সেন্স খুব প্রবল। ওর সিক্স সেন্স আমাকে এই কথাটা বলেছে। অবশ্য সিক্স সেন্স আসলে তো কিছু না, অবচেতন মনের চিন্তা। অবচেতন মন নানান তথ্য সংগ্রহ করে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসি। এই সিদ্ধান্ত চেতন মনকে জানা। চেতন মন হঠাৎ সিদ্ধান্তের খবর জানতে পারল। সেভাবে সিক্স সেন্স তাকে খবরটা দিয়েছে। লিনা কিছু বলল না। লিনা, আমি তোমাকে ছোট্ট একটা অনুরোধ করি। প্রজেক্টটা শেষ না হওয়া পর্যন্ত আমার পাশে থেকো। চলো রওনা দেওয়া যাক। স্যার আবার আগের ভঙ্গিতে দ্রুত হাঁটতে শুরু করেছে। লিনা এখন আর স্যার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত হাঁটছে না, সে পিছিয়ে উঠছে। তার জন্য তার খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। তার ইচ্ছে করছে অন্তত কিছু সময়ের জন্য একা হয়ে যেতে। শালবনের ভেতর সে একা একা ঘুরবে, কেউ তাকে দেখবে না। তাবতে পৌঁছেই স্যার লেখা চিঠিটা লিনা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল এবং তার স্বভাব মতো বিছানায় উপর হয়ে শুয়ে কিছুক্ষণ কাঁদল। সবার ঘরের বারান্দায় ইয়াকুব সাহেব বসে আছেন। ইজি চেয়ারে গায়ে বসা নয়, শরীর টান টান করে বসা। তার দৃষ্টি তীক্ষ্ণ, ঠোঁটের ফাঁকে রহস্যময় হাসি নেই। সান চিন্তিত বোধ করছে। এমন কিছু কি ঘটেছে যে ইয়াকুব সাহেব তারপর বিরক্ত? এই মানুষটির সঙ্গে তার তেমন পরিচয় নেই। পরিচয় থাকলে সান তার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারত মানুষটা বিরক্ত নাকি বিরক্ত না। বিরক্তি প্রকাশের একটা সাধারণ ভঙ্গি আছে। এই মানুষটাকে ঠিক সাধারণের পর্যায়ে ফেলা ঠিক হচ্ছে না। সান, ভালো আছো? লন্ডভন্ড শব্দটার ইংরেজি জানো? আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা পর্ব ৫। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।